ম্যাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে সাজেস্টেড কোশ্চেন আনসারের যে ভিডিও সিরিজ তো সেটা শুরু করা হচ্ছে। তো আজকে মেকানিক্সের যে প্রথম চ্যাপ্টার বেসিক্স অফ মেকানিক্স অ্যান্ড ফোর্স সিস্টেম, তো এই চ্যাপ্টারটা আজকে শুরু করা হবে। তো এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসে সব রকম প্রশ্ন এখানে সিলেক্ট করা হয়েছে এবং সেটা পার্ট বাই পার্ট ভিডিওতে আসতে থাকবে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রশ্নোত্তর তোমরা ভালোভাবে নোট করে নেবে। তো শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটা তোমরা এখানে দেখছো, এখানে কি বলা হচ্ছে যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অলওয়েজ অ্যাক্ট অন সেম বডি, নেভার অ্যাক্ট অন সেম বডি, অ্যাকশন অ্যাক্ট বাট রিয়াকশন নেভার অ্যাক্ট, আর কি বলা হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তো এই প্রশ্নটার মানে হচ্ছে যে অ্যাকশন এবং রিয়াকশন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি সবসময় একই বস্তুর উপর ক্রিয়া হয় নাকি একই বস্তুর উপর ক্রিয়া হয় না, এরকম বলতে চাইছে। তো এখানে একদম সিম্পল একটা কনসেপ্ট তোমরা নিউটনের তৃতীয় সূত্রে পড়েছো যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ধরো এখানে একটা দেওয়াল আছে আর একটা বল যদি এখান থেকে ছুঁড়ে দেওয়ালে মারা হয়, তাহলে বল থেকে একটা দেওয়ালে একটা ফোর্স যায়, সেটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। এবং সেই সঙ্গে সঙ্গে দেওয়াল থেকে বলের প্রতিও একটা ফোর্স আসে, সেটাকে বলা হচ্ছে রিয়াকশন। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে অ্যাকশন এবং রিয়াকশন, অ্যাকশন তাহলে কার উপরে হচ্ছে, দেওয়ালের উপর, আর রিয়াকশনটা হচ্ছে কার উপর, বলের উপর। অর্থাৎ দুটো ডিফারেন্ট বস্তুর উপর অ্যাকশন এবং রিয়াকশনটা হয়, একই বস্তুর উপর নয়, ঠিক আছে, একই বডির উপর নয়। এই জন্য অপশান বি হবে এখানে রাইট আনসার, ঠিক আছে। নেভার অ্যাক্ট অন সেম বডি, একই বস্তুর উপরে অ্যাকশন এবং রিয়াকশন কখনোই ক্রিয়া করে না। তবে এখানে এক্সপ্লেনেশনটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তো এখানে এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে দেখো, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অর্থাৎ অ্যাকশন এবং রিয়াকশন তারা ম্যাগনিটিউডের দিক থেকে, মানের দিক থেকে সেম, ঠিক আছে, কিন্তু কি বলা হচ্ছে বাট অপোজিট ইন ডাইরেকশন, কিন্তু তাদের ডাইরেকশনটা অপোজিট, আলাদা। এটা এদিক থেকে এদিকে আসলে রিয়াকশনটা তার উল্টো হবে, ঠিক আছে। এটা নিউটনের তৃতীয় সূত্র থেকে আসছে। দে আর সাইমালটেনিয়াস ইন নেচার, তার মানে হচ্ছে যে অ্যাকশন এবং রিয়াকশন সাইমালটেনিয়াস, মানে একই সঙ্গে ঘটে। অ্যাকশন নেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়, একটুও টাইম ল্যাপস এর মধ্যে হয় না, ঠিক আছে। অ্যাজ দে আর অ্যাপ্লাইড অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট বাট অন ডিফারেন্ট বডি, এই জন্য এখানে বলা হচ্ছে যে তারা একই সময়ে সে এটা ক্রিয়া করে, কিন্তু তারা ডিফারেন্ট বস্তুর উপরে। একটা বস্তু যদি অ্যাকশন হয় তাহলে বিপরীত বস্তুর উপরে রিয়াকশন হবে, ঠিক আছে। এই জন্য অপশান বি এটাই হয়ে গেল এখানে অ্যান্সার, অর্থাৎ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন নেভার অ্যাক্ট অন সেম বডি। এরপর 2 নম্বর পোস্টে কি বলা হচ্ছে দেখো, দ্য ফোর্সেস হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট বাট দেয়ার লাইন্স অফ অ্যাকশন ডু নট লাই অন সেম প্ল্যান আর কল্ড। তো এখানে ভালো করে যদি পড়ো একটা জিনিস খেয়াল করো যে সমস্ত ফোর্স, যদি একাধিক ফোর্স একটা পয়েন্টে মিলিত হয় তখন তাদেরকে বলা হয় কনকারেন্ট ফোর্স, ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। যদি মিলিত হয় তখন তাদেরকে বলা হয় কনকারেন্ট ফোর্স। আবার কি হচ্ছে, বাট দেয়ার লাইন্স অফ অ্যাকশন ডু নট লাই সেম প্লেন, অর্থাৎ এখানে আমি যে দুটো ফোর্স হয়তো দেখাচ্ছি এরা কিন্তু একই প্লেনের উপর নেই। তোমরা দেখছো মোবাইল স্ক্রিনের উপরে একটা সমতলে, কিন্তু একটা ধরো এরকম আছে আর একটা উপরের দিকে সোজা হয়ে আছে, এরকম মনে করতে পারো। তো দুটো আলাদা ভিন্ন প্লেনে যদি থাকে তখন সেটাকে নন কোপ্লানার বলা হবে। যদি একই প্লেনে থাকতো তখন কোপ্লানার বলা হতো। এই জন্য নন কোপ্লানার কনকারেন্ট ফোর্স হবে এখানে আনসার, অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। তো এখানে এক্সপ্লেনেশনটা দেখো, তাহলে আরও ভালো বোঝা যাবে। এরপর এক্সপ্লেনেশনে কি বলছে দেখো, অ্যাজ দ্য ফোর্সেস মিট অ্যাট ওয়ান পয়েন্ট, যেহেতু ফোর্সগুলো একটা পয়েন্টে মিলিত হচ্ছে, দাস দিস ফোর্স ক্যান বি কল্ড কনকারেন্ট, এই জন্য এদেরকে বলা হবে কনকারেন্ট। আমি যেটা একটু আগে বললাম সেটাই। দ্য লাইন্স অফ অ্যাকশন অফ দিস ফোর্সেস ডু নট লাই অন সেম প্ল্যান বা ওয়ান প্ল্যান, ঠিক আছে। এদের যে লাইন্স অফ অ্যাকশন, যে সমস্ত ফোর্সের লাইন্স অফ অ্যাকশন একই প্লেনের উপর নেই, ঠিক আছে, দাস দিস ফোর্স ক্যান বি কল্ড নন কোপ্লানার, ঠিক আছে। দেয়ারফোর দ্য ফোর্সেস হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট বাট দেয়ার লাইন্স অফ অ্যাকশন ডু নট লাই অন সেম প্ল্যান আর কল্ড নন কোপ্লানার কনকারেন্ট ফোর্স। তো নন কোপ্লানার কনকারেন্ট ফোর্স অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এখানে একটু এক্সপ্লেনেশনটা করে দেওয়া হয়েছে।
এরপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ দ্য টেনশন ইন দ্য কেবল সাপোর্টিং অ্যান এলিভেটর ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য এলিভেটর দ্য এলিভেটর মে বি, অপশান এখানে দেওয়া হয়েছে, তো অপশানটা আমি একটু পরে পড়ছি, আগে প্রশ্নটা বোঝো কি বলতে চাইছে। যে কোনো একটা এলিভেটর, কোনো একটা লিফট বা এলিভেটর একই ব্যাপার, তো এর মধ্যে কি করে মানুষ ওঠানামা করে কোনো একটা উঁচু বিল্ডিংয়ে, তো এই লিফটের উপরে একটা সাপোর্টিং কেবল থাকে, ঠিক আছে, এই সাপোর্টিং কেবলটা উপরের রুফের সাথে কানেক্ট থাকে। এবার এই কেবলের যে টেনশন বা এর মধ্যে যে ফোর্স যাচ্ছে বা ফোর্স আছে সেটা কি, এখানে যেটা বলা হয়েছে এর যে ওয়েট তার সাথে সমান, টেনশনটা কি ওয়েটের সাথে সমান, ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে যে ইফ দ্য টেনশন অফ দ্য কেবল সাপোর্টিং অ্যান এলিভেটর ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য এলিভেটর, ঠিক আছে। তো এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, মানে এখানে থেকে কি বলা যাবে যদি টেনশন এবং এই ওয়েটটা সমান হয় তাহলে কি বলা যাবে। অপশান এ বলছে যে গোয়িং আপ উইথ ইনক্রিজিং স্পিড, অর্থাৎ এই লিফটটা কি ইনক্রিজিং স্পিড অর্থাৎ ক্রমবর্ধমান গতিতে উপরে উঠছে। তারপর কি বলছে গোয়িং ডাউন উইথ ইনক্রিজিং স্পিড, সেটা কি ক্রমবর্ধমান স্পিড নিয়ে নিচে নামছে। তারপর গোয়িং আপ উইথ ইউনিফর্ম স্পিড, ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার যে গোয়িং আপ উইথ ইউনিফর্ম স্পিড, সমগতিতে উপরে উঠছে লিফটটা, ঠিক আছে, এই জন্যই এই টেনশনটা ওয়েটের সাথে সমান হবে, ঠিক আছে। তো এই বিষয়টা একদম সিম্পল একটা ব্যাপার, তোমরা নিজেরাও বুঝে থাকবে। যখনই কোনো একটা চলমান গাড়ির মধ্যে হয়তো তুমি আছো, কোনো একটা বাসের মধ্যে ধরো আছো, তো সেক্ষেত্রে যখন এই বাসটা সমগতিতে চলে তখন দেখবে এর মধ্যে দাঁড়িয়ে থাকাটা খুব সহজ হয়, কিন্তু যখনই সেটা ব্রেক কষে বা গতিটা বৃদ্ধি পায় তখন দেখবে এর মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না, কোনো একদিকে হেলে যাও বা কোনো একদিকে ফোর্স অনুভব করো, ঠিক আছে। তো লিফটের ক্ষেত্রেও ব্যাপারটা মোটামুটি এরকম, যদি লিফট যদি সমগতিতে উপরে ওঠে বা নিচে নামে তাহলে তার যে টেনশন এর মধ্যে যে ফোর্সটা ক্রিয়া করছে সেটা মানে বাড়া কমা হবে না, একই থাকবে বা সেটা ওয়েটের সাথে সমান থাকবে। তো এখানে এই জন্য ইউনিফর্ম স্পিড এটাই হবে এখানে আনসার। তো এই কথাগুলো এখানে এক্সপ্লেনেশনে লেখা আছে, এটাও একবার পড়ে নেওয়া যাক। কি বলা হচ্ছে ইফ দ্য টেনশন ইন দ্য কেবল অফ দ্য এলিভেটর ইজ সেম অ্যাজ দ্য ওয়েট অফ দ্য এলিভেটর ইট মিনস দ্যাট দ্য নেট ফোর্স অন দ্য সিস্টেম ইজ জিরো, therefore the net acceleration of the system also zero. This means that the elevator is moving up or down with uniform speed, ঠিক আছে, যদি কোনো একটা এলিভেটর উপরে বা নিচে নামে একই ইউনিফর্ম স্পিড নিয়ে তাহলে তার যে টেনশন সেটা তার ওয়েটের সাথে সমান হবে। তারপর 4 নম্বরে দেখো খুবই সহজ একটা পরিচিত প্রশ্ন তোমাদের, কি বলা হচ্ছে ডিফাইন স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি, গিভ 2 এক্সাম্পলস অফ ইচ, অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি কাকে বলে ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে সেগুলোকে বোঝাতে হবে এবং তাদের এক্সাম্পল দিতে হবে। তো প্রথমত স্কেলার কোয়ান্টিটি দেওয়া হয়েছে, দেখো কি বলা হচ্ছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাভ অনলি ম্যাগনিটিউড অ্যান্ড নো ডাইরেকশন আর নোন অ্যাজ স্কেলার কোয়ান্টিটি অর স্কেলার কোয়ান্টিটি বা শুধুমাত্র স্কেলার বললেও বলতে পারো। এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার্স আর ইলেকট্রিক চার্জ অর্থাৎ তড়িৎ আধান, ডেনসিটি বা ঘনত্ব, তারপর মাস বা ভর, তো এগুলো হচ্ছে সবই এক একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশির উদাহরণ। এরপর ভেক্টর কোয়ান্টিটিতে কি বলা হচ্ছে দেখো দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট হ্যাভ বোথ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন আর নোন অ্যাজ ভেক্টর কোয়ান্টিটি অর ভেক্টর, অর্থাৎ যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড বা মান আছে এবং ডাইরেকশনও আছে তো তাদেরকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দ্য এক্সাম্পলস অফ ভেক্টরস আর ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স। ভেলোসিটি মানে হচ্ছে কি গতিবেগ, অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ আর ফোর্স হচ্ছে বল। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। কোপ্লানার কনকারেন্ট, ঠিক আছে, এই কথাটা থেকেই তুমি নিজেই করে নিতে পারবে। কোপ্লানার মানে যে সমস্ত ফোর্স একই প্লেনের উপরে আছে, একটা সমতলে আছে, ঠিক আছে। হ্যাঁ, ধরো আমি 3টে ফোর্স এখানে দেখালাম, তো এরা একই প্লেনের উপরে আছে, তোমার মোবাইল স্ক্রিনের উপরে আছে এবং একটা পয়েন্টে মিলিত হচ্ছে। যদি একটা পয়েন্টে মিলিত হয় তখন বলা হয় কনকারেন্ট, ঠিক আছে। তো তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে। এবার এখানে কি লেখা হয়েছে সেটা একটু দেখা যাক। কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস
দ্য ফোর্সেস হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট অ্যান্ড দেয়ার লাইন্স অফ অ্যাকশন লাই অন দ্য সেম প্ল্যান। যে সমস্ত ফোর্স একটা বিন্দুতে মিলিত হয় এবং তারা একটা প্লেনের উপরেই আছে, একই সমতলে আছে, তো আর কল্ড কোপ্লানার কনকারেন্ট ফোর্সেস। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, একদম সিম্পল একটা কনসেপ্ট। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ কম্পোজিশন অফ ফোর্সেস। তো কম্পোজিশন অফ ফোর্সেস বলতে কি বোঝায়? খুবই সিম্পল একটা কনসেপ্ট, ভালো করে বুঝবে। কম্পোজিশন অফ ফোর্সেস মানে হচ্ছে কি দ্য প্রসেস অফ ফাইন্ডিং আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ টু অর মোর গিভেন ফোর্সেস ইজ কল্ড কম্পোজিশন অফ ফোর্সেস। অর্থাৎ ধরো এখানে কোনো একটা বস্তুর উপর যদি একাধিক ফোর্স যদি ক্রিয়া করে, ধরো এদিক থেকে একটা ফোর্স দিলাম, এদিক থেকে একটা ফোর্স দিলাম, হ্যাঁ এদিক থেকে একটা ফোর্স দিলাম, তাহলে 3টে ফোর্স যদি এরকম দেওয়া হয়, তাহলে এমন একটা ফোর্স এখানে পাওয়া যাবে যেটা এই 3টে ফোর্সের পরিবর্তে বলতে পারি, বা এর সমান একটা ফোর্স দেবে আর কি, যেটাকে লব্ধি বা রেজাল্টেন্ট বলা হয়। অর্থাৎ এটা ধরো এ ফোর্স, এটা বি, এটা সি যদি হয়, এবার এটা যদি রেজাল্টেন্ট আর হয়, তো আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি প্লাস সি এরকম। তো এই 3টের পরিবর্তে একটা ভেক্টর দিয়ে বা একটা ফোর্স দিয়ে যেটাকে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় রেজাল্টেন্ট। তো সেই রেজাল্টেন্ট ফাইন্ড আউট করার যে প্রসেস সেটাই হচ্ছে কম্পোজিশন অফ ফোর্সেস। ঠিক আছে, তো এটা দিয়ে পরে অনেক বড় প্রশ্নও আছে, সেগুলো আরও বিস্তারিত আলোচনা হবে। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ রিজলিউশন অফ ফোর্সেস। তো এই যে রিজলিউশন অফ ফোর্সেস এটা হচ্ছে কম্পোজিশন অফ ফোর্সের মোটামুটি উল্টো। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নাও আগে। ব্রেকিং ডাউন এ সিঙ্গেল ফোর্স ইন্টু টু অর মোর ফোর্স ইজ নোন অ্যাজ দ্য রিজলিউশন অফ ফোর্স। তো এখানেই ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে ধরো এখানে কোনো একটা ফোর্স আছে, যেটা হচ্ছে ধরো পি। ঠিক আছে, এবার আমি অঙ্কের সুবিধার্থে বা অন্য কোনো সুবিধার্থে দেখা যাবে যে এটাকে অনেক সময় এরকম দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর আমি ভেঙে দিলাম। পি যদি এরকম ক্রিয়া করে, এদিক বরাবর তার একটা এফেক্ট আছে, আবার এদিক বরাবর তারও একটা এফেক্ট আছে। তো এটা যদি থিটা হয়, তাহলে এদিক বরাবর হয় কস থিটা, পি কস থিটা, আর এদিক বরাবর হয় পি সাইন থিটা। তো এ ব্যাপারে পরে আর বিস্তারিত আলোচনা হবে। তো এখানে এই পি ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দেওয়া হচ্ছে, তো এই প্রসেসটাই হচ্ছে রিজলিউশন অফ ফোর্স। ঠিক আছে, তো এখানে আরও একরকমভাবে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে, দেখো কি বলা হচ্ছে, দ্য প্রসেস অফ স্প্লিটিং দ্য ফোর্স ইন্টু কম্পোনেন্টস ইজ কল্ড রিজলিউশন অফ ফোর্স। ঠিক আছে, একই রকম ব্যাপার। তারপর এখানে কি বলা হচ্ছে, দ্য রিজলিউশন অফ ফোর্সেস হেল্পস ইন ডিটারমাইনিং দ্য রেজাল্টেন্ট অফ এ নাম্বার অফ ফোর্সেস। তো একাধিক ফোর্স যদি থাকে তাদের রেজাল্টেন্ট পার করার জন্য এটা অনেক সময় সাহায্য করে। অ্যাক্টিং অন এ বডি অ্যাজ ইট রিডিউস দ্য ভেক্টর অ্যাডিশন টু অ্যালজেব্রিক অ্যাডিশন। ঠিক আছে, তো এই জিনিসটাই প্রয়োগ করা হয়, পরে এর উপর ব্রড কোয়েশ্চেনও আসে, সেটা কিভাবে হয় সেটা অবশ্যই পরে আরও বিস্তারিত জানাবো আমি। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্সপ্লেন বোস নোটেশন। তো বোস নোটেশন মানে হচ্ছে বিজ্ঞানী বোস এক ধরনের নোটেশন পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেটা বিভিন্ন রকম ফোর্স বা ফোর্স সিস্টেমের একটা প্রকাশ করা হয় বা একটা গ্রাফিক্যাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। তো সেটাই, তো এখানে কি বলা হচ্ছে দেখো, বোস নোটেশন। বোস নোটেশন ইজ ইউজড ডেসিগনেট এ ফোর্স অ্যাজ পার দিস নোটেশন। অর্থাৎ কোনো একটা ফোর্সকে এই নোটেশন অনুযায়ী ডেজিগনেট করা যায়। ইচ ফোর্স ইজ ডেজিগনেটেড অর নেমড বাই টু স্পেস। মানে কোনো একটা ফোর্সকে দুটো স্পেস দিয়ে তাকে নামকরণ করা হয়, এই সাইডে একটা, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, এরকম। তো এখানে কি বলা হচ্ছে, ওয়ান অন ইচ সাইড অফ দ্য লাইন অফ অ্যাকশন of the force. These space are generally named by capital letter as A, B, C serially. ঠিক আছে, তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা দেখো তাহলে আর ভালো বুঝতে পারবে। তো এখানে এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা একটা রিজিড বডি আছে, এর মধ্যে একটা ফোর্স এরকম যদি ক্রিয়া করে, তো এটার নামকরণ এরকম করে করা হয় এ বি। ঠিক আছে, তো তোমরা সাধারণত কি জানো যে কোনো একটা ফোর্স এরকম থাকলে, এটা যদি এ বি হয় তাহলে এই প্রান্ত এ, এই প্রান্ত বি, এরকম অ্যারো দিয়ে প্রকাশ করা হয়।
কিন্তু বোস নোটেশন অনুযায়ী সেটা এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটাকে স্পেস ডায়াগ্রামও বলা হয়। তো একটা স্পেসে এই লেটারগুলোকে লেখা হয়। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এ ফোর্স সে এফ, মানে এই যে এফ ফোর্সটা আছে এটা অ্যাক্টিং অন রিজিড বডি, এই যে রিজিড বডি বললাম এর উপর অ্যাক্ট করছে, ডিভাইডেড স্পেস অ্যাভোভ অর বিলো। তো এই ফোর্সটা এর উপরে একটা স্পেস আছে, নিচে একটা স্পেস আছে, ফাঁকা জায়গা আছে। ইট ইনটু টু পার্টস, তো এটাকে দুটো, এই স্পেসটাকে দুটো ভাগ করছে, ঠিক আছে। সে এ অ্যান্ড বি, একটাকে এ ধরা হলো, একটা বি ধরা হলো। হেন্স দ্য ফোর্স এফ ইজ নেমড অ্যাজ এ বি। তো এরকম করে যদি একটা ফোর্সের এই সাইডে এ থাকে, এই সাইডে বি থাকে, তবুও এই ফোর্সটাকে এ বি ফোর্স বলা হবে এই বোস নোটেশন অনুযায়ী, ঠিক আছে। তো এই হচ্ছে বোস নোটেশন। তো আজকে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে প্রথম চ্যাপ্টার, সেখান থেকে প্রথম 8টা প্রশ্ন আলোচনা করা হলো। তো এরপরে আরও অনেক ব্রড কোয়েশ্চেন আছে, অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেন আছে, যেগুলো পরবর্তী পার্টগুলোতে আলোচনা করা হবে। তো এই জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই।